দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ শিক্ষিত সদালাপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। একদম চ্যালেঞ্জ করে দিই, মানে যদি কেউ প্রমাণ করতে পারে 10 কোটি টাকা 1 কোটি টাকা 1 টাকা যদি কেউ বলছে তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ যে কোনো শাস্তি মাথা ব্যথা। দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যে কথাটি গত কয়েকদিন ধরে সিলেটের সাধারণ মানুষ চায়ের দোকানে কিংবা রাজপথে দাঁড়িয়ে বলছিল, যে ক্ষোভের আগুন জ্বলছিল দেশের প্রতিটি সচেতন নাগরিকের মনে, আজ সেই চরম সত্যটি অত্যন্ত সাহসিকতার সাথে উচ্চারিত হলো খোদ রাষ্ট্রের সর্বোচ্চ আইনকক্ষ জাতীয় সংসদে। খোদ সংসদ ভবনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করা হলো সরকারের এক বিতর্কিত সিদ্ধান্তকে। পুরো দেশ যখন সিলেটের সদ্য সাবেক ডিসি সারোয়ার আলমের আকস্মিক বদলি আর প্রত্যাহার নিয়ে ক্ষুব্ধ, ঠিক তখনই জাতীয় সংসদে রীতিমতো ঝড় তুললেন এক দাপটের সংসদ সদস্য। সরকার যখন এই বদলিকে একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই সংসদের ফ্লোরে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে দুর্নীতিবাজদের রক্ষা করতেই একজন সৎ আমলাকে বলির পাঠা বানানো হয়েছে। খাল খনন কর্মসূচিতে প্রতিদিন পত্রিকায় নতুন নতুন দুর্নীতির খবর আসছে। মাননীয় স্পিকার, দুর্নীতির নতুন রুল মডেল হয়েছে। শুধু তাই নয়, এর সাথে সিলেটের মাটিতে ডিসি সারোয়ারের রাজকীয় প্রত্যাবর্তন নিয়ে খোদ সংসদেই এক ঐতিহাসিক দাবি ও ঘোষণা সামনে এসেছে। কি ঘটেছিল সেই রুদ্ধশ্বাস অধিবেশনে, কেন কাঁপছে মাফিয়া সিন্ডিকেট, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলা ভাইরাল 24-এ আপনাকে স্বাগতম। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে। প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনা করতে গিয়ে ফ্লোর নেন গাজীপুর 4 আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য এবং জামাতে ইসলামের প্রভাবশালী নেতা সালাউদ্দিন। তিনি যখন বক্তব্য শুরু করেন তখন পুরো সংসদ ভবন এক নিস্তব্ধতায় রূপ নেয়। প্রায় 2,75,000 কোটি টাকার এক বিশাল ঋণ নির্ভর বাজেট নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সরাসরি জনগণের নারীর স্পন্দনটি তুলে ধরেন। স্পিকার, দুর্নীতির নতুন রুল মডেল হয়েছে। এখন ক্যালকুলেটরে হিসাব করে 10 থেকে 15% পর্যন্ত স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি অত্যন্ত স্পষ্ট এবং জোরালো ভাষায় বলেন, দুর্নীতিকে প্রমোট করার জন্যই সারোয়ার আলমের মতো একজন সৎ, যোগ্য এবং ক্লিন ইমেজের অফিসারকে সিলেট থেকে অন্যায়ভাবে প্রত্যাহার করা হয়েছে। দর্শক, একজন বিরোধী দলীয় এমপির মুখ থেকে খোদ জাতীয় সংসদে এমন বক্তব্য রাজনৈতিক এবং প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণ সরকারি কর্মকর্তাদের রুটিন বদলি নিয়ে সংসদে খুব একটা আলোচনা হয় না, কিন্তু ডিসি সারোয়ার আলমের সততা এবং তার প্রতি হওয়া এই অবিচার যে আজ কোনো সাধারণ ঘটনা নয়, বরং একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এমপি সালাউদ্দিনের এই জোরালো বক্তব্যই তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি রাষ্ট্রের নীতি নির্ধারকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রশাসন যন্ত্র যখন সৎ কর্মকর্তাদের পুরস্কৃত করার বদলে দুর্নীতিবাজদের স্বার্থ রক্ষা করতে বেশি ব্যস্ত থাকে, তখন সেই রাষ্ট্র আর সঠিকভাবে ফাংশন করতে পারে না। ডিসি সারোয়ার আলমের প্রসঙ্গ টেনেই এমপি সালাউদ্দিন দেশের সার্বিক দুর্নীতির এমন এক ভয়াবহ এবং রুদ্ধশ্বাস চিত্র সংসদের সামনে তুলে ধরেছেন, যা শুনলে যে কোনো সাধারণ নাগরিকের চোখ কপালে উঠতে বাধ্য। তিনি বলেন, দুর্নীতি এখন আর কোনো লুকোচুরির বিষয় নয়, এটি এখন বাংলাদেশে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। সংসদে তার দেওয়া তথ্য অনুযায়ী দেশের সাধারণ এবং দরিদ্র শিশুদের পুষ্টি নিশ্চিত করার জন্য যে স্কুল ফিডিং প্রোগ্রাম চালু রয়েছে, সেখানে চলছে এক ভয়ঙ্কর লুটপাট। শিশুদের জন্য বরাদ্দ করা ডিম, রুটি ও কলা বিতরণের নামে প্রতি সপ্তাহে সেখানে থেকে 17 কোটি টাকা লুট করে খাচ্ছে এক অদৃশ্য সিন্ডিকেট। ভাবা যায়, দরিদ্র শিশুদের মুখের খাবার কেড়ে নিয়ে প্রতি সপ্তাহে 17 কোটি টাকার এই হরিলুট চলছে। এর পাশাপাশি সরকারের খাল খনন কর্মসূচি সহ বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে প্রতিদিন নতুন নতুন দুর্নীতির খবর আসছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি তিনি তুলে ধরেছেন তা হলো ঘুষের আধুনিকরণ। মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রকাশ করেছেন, প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট। এমপি সালাউদ্দিন বলেন, দুর্নীতি এখন এমন এক নির্লজ্জ পর্যায়ে পৌঁছেছে যে অসাধু কর্মকর্তারা এখন আর টেবিলের নিচে লুকিয়ে ঘুষ নেন না, বরং টেবিলের উপর বুক ফুলিয়ে ক্যালকুলেটরে হিসাব করে 10 থেকে 15% পর্যন্ত ঘুষের কমিশন নির্ধারণ করেছেন। অর্থাৎ সরকারি যে কোনো প্রজেক্ট বা কাজের বিল পাশ করতে হলে এই ডিজিটাল কায়দায় পার্সেন্টেজ বা ভাগ বসানো হচ্ছে। সংসদের ভিতরে এই অবক্ষয়ের চিত্রই প্রমাণ করে
কেন সারোয়ার আলমের মতো একজন সৎ আমলাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে এবং কেন তাকে সিলেট থেকে সরিয়ে দেওয়া হলো? শুধু প্রশাসনের দুর্নীতি নয়, প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রীকেও সংসদে রীতিমতো তুলোধনো করেন জামাতের এই সংসদ সদস্য। অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটকে জীবনের গল্প হিসেবে আখ্যায়িত করেছিলেন, কিন্তু এর কড়া সমালোচনা করে এমপি সালাউদ্দিন একে সরাসরি একটি আশার গল্প বা গাল গল্প বলে উড়িয়ে দেন। মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট প্রকাশ করেছেন, প্রস্তাব করেছেন, এ বাজেট আসলে আশারে গল্প। মাননীয় স্পিকার, প্রায় 3.25 লক্ষ কোটি টাকা ঋণ নির্ভর যে বাজেট। তিনি অত্যন্ত যুক্তিপূর্ণভাবে বলেন, প্রায় 2,75,000 কোটি টাকার এই বিশাল ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেটে তিনি মোটেও অবাক হননি। কারণ তার ভাষায়, যারা নিজেরা ঋণগ্রস্ত ও ঋণখেলাপি তারা তো এমন ঋণ নির্ভর বাজেটই জাতিকে উপহার দিবেন। তিনি সাধারণ মানুষের চরম দুর্দশার কথা তুলে ধরে বলেন, বাজেট পাশ হওয়ার আগে বাজারে 14টি নিত্যপণ্য সহ অধিকাংশ জিনিসের দাম আকাশচুম্বী করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি তেল এবং এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পরিবহন ভাড়ার উপর। দেশের পরিবহন ভাড়া এখন ইতিহাসের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর উপর আবার নতুন বাজেটে এসএমএস রড, ইস্পাত, টিন এবং দৈনন্দিন ব্যবহারের সাবান ও শ্যাম্পুর কাঁচামালের উপর ভ্যাট ও কর বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের জীবন যে আরও চরম সংকটের মুখে পড়বে তা তিনি সংসদে সুচারুভাবে বিশ্লেষণ করেন। দর্শক, এমপি সালাউদ্দিনের এই ঐতিহাসিক বক্তব্যের পর একটি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন সবার সামনে চলে আসে, আর তা হলো বাংলাদেশের সিভিল সার্ভিসে এই বদলির খেলাটি আসলে কিভাবে হয়? কেন একজন ডিসিকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করার বদলে রাতারাতি প্রত্যাহার করে নেওয়া হয়? আইন এবং সরকারি রুলস অব বিজনেস অনুযায়ী মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বা জেলা প্রশাসক নিয়োগ, বদলি এবং প্রত্যাহারে একক ক্ষমতা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের। মাঠ প্রশাসন শাখা মূলত মন্ত্রিপরিষদ বিভাগের সাথে পরামর্শ করে এই সিদ্ধান্তগুলো নেয়। একজন ডিসি হলেন একটি জেলার সরকারের চোখ, কান এবং মুখ। তার ক্ষমতা ও প্রোটোকল অনেক বিশাল, কিন্তু বাস্তব চিত্র হলো মাঠ প্রশাসনে কোনো সৎ কর্মকর্তা যখন পোস্টিং পান তখন তিনি প্রথমে ধাক্কা খান স্থানীয় মাফিয়া, রাজনৈতিক গডফাদার এবং অসাধু সিন্ডিকেটের সাথে। সিলেটের ডিসি সারোয়ার আলমের ক্ষেত্রে ঠিক এই ঘটনাই ঘটেছিল। তিনি যখন সিলেটের মাজারে 100 কোটি টাকার অবৈধ ফান্ডিং এবং বছরের পর বছর ধরে চলা পাথর খেকোদের সিন্ডিকেটে সরাসরি আঘাত হানলেন, তখন সেই সিন্ডিকেটগুলো তাদের অবৈধ উপার্জনের পথ বন্ধ হওয়ায় চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। এই ধরনের মাফিয়া এবং প্রভাবশালী রাজনৈতিক নেতাদের হাত অনেক লম্বা। তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে, এমনকি ক্ষেত্রবিশেষে সরকারের সর্বোচ্চ মহলে লবিং শুরু করে। তারা ডিসি সারোয়ারের নামে নানা ধরনের মিথ্যা অজুহাত দাঁড় করায়। বলা হয়েছিল ডিসি সারোয়ার নাকি মাজারে ঐতিহ্য নষ্ট করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছেন। স্থানীয় প্রভাবশালী নেতারা সরাসরি জনপ্রশাসন সচিব বা মন্ত্রীর কাছে আধা সরকারি পত্র বা ডিউ লেটার পাঠান। এই ডিউ লেটারের মাধ্যমে তারা নিজেদের পছন্দের অসৎ কর্মকর্তাকে বসানোর এবং সৎ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড রাজনৈতিক চাপ প্রয়োগ করে। আর ঠিক এই অদৃশ্য সিন্ডিকেটের চাপের কাছে মাথা নত করেই জনস্বার্থের দোহাই দিয়ে ডিসি সারোয়ারকে সিলেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে দর্শক, জাতীয় সংসদে দাঁড়িয়ে জামাতের এমপি সালাউদ্দিনের এই বক্তব্য কেবল একটি সাধারণ সংসদীয় ভাষণ নয়, এটি মূলত পুরো দেশের বিবেকবান এবং সাধারণ মানুষের মনের কথারই একটি জোরালো প্রতিফলন। তিনি প্রমাণ করে দিয়েছেন ডিসি সারোয়ার আলমের সততার লড়াইটি আর কেবল সিলেটের কোনো আঞ্চলিক বিষয় নয়, এটি এখন একটি জাতীয় ইস্যু। দুর্নীতিকে প্রমোট করার জন্য রাষ্ট্রযন্ত্রের যে অপব্যবহার, তার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে এমন তীক্ষ্ণ আলোচনা প্রমাণ করে যে দেশে এখনও সত্য বলার মতো সাহসী মানুষের অভাব নেই। আর সিলেটবাসী তো বটেই, সারা দেশের মানুষের এখন একটাই দাবি, ডিসি সারোয়ার আলমকে সসম্মানে আবারও সিলেটে ফিরিয়ে আনা হোক। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় সারোয়ার আলমের পক্ষে জামাতের এই জোরালো বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? যেখানে সাধারণ মানুষ ও বিরোধী দল এই সৎ অফিসারের পক্ষে কথা বলছে, সেখানে অন্য প্রধান রাজনৈতিক দলগুলো কেন এই ধরনের সৎ কর্মকর্তাদের পাশে এসে শক্তভাবে দাঁড়াচ্ছে না? নাকি পর্দার আড়ালে তারাও এই সিন্ডিকেটের অংশ? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাঞ্চল্যকর ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।